খিদা কইতা ভাই খুশিতে আমি অস্থির। তবে আমি মনে করছি সত্যি কথা, আমরা তারা মনে আর কোনো ঘটনা ঘটাইতো না, কিন্তু ঘটনা ঘটাই দিছে কোথায়, একদম বল্লার চাকের ভিতরে ঢুইকা। ইতানে বোঝে না যে আমরার তারা যদি একসাথে এইভাবে বাঘের মতন ছাপাই পড়ে পরিস্থিতিটা বদলাইতে বাধ্য। তবে আলহামদুলিল্লাহ জিনিস আছে, খেলা জমছে। ভারতীয় লোক আমার একটা লোক মারবে, আপনি দরকার হলে 3টা মারেন, মাইরা নিয়ে আসেন। এইভাবে আপনি স্ট্যান্ড না নিলে টিট ফর ট্যাট। আপনি চোখে চোখ রেখে কথা যতদিন না বলবেন, আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। আগামী 24 ঘন্টার মধ্যে তোল পার সৃষ্টি করে দিবে। বিএনপিকে অগ্রাহ্য করেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন প্রফেসর ইউনূসের হাতে। বিজয়ের দ্বার প্রান্তে গত 24 ঘন্টায় বাংলাদেশে এই প্রথম বোধহয় এরকম ঘটনা ঘটলো। এরকম খুবই গুরুত্বপূর্ণ খবর আসছে এবং সেই খবরটা আসছে আরও সেন্সিটিভ একটা খবরকে কেন্দ্র করে। তারা কি বলতে চাইছে, ভেতরে কি ঘটছে, এর পেছনের কারণ কি, যে এই ঘটনা ঘটেছে, ভেতরে আরও অনেক কিছু নাকি ঘটেছে। আজকের ভিডিওতে 3টা ভালো খবর তো অবশ্যই আমি দেখাতে চাই, মানে কতটুকু খুশি হবেন সেটা আপনার বিষয়। বাট বাংলাদেশকে আসলে হতাশার জায়গা থেকে যে মানে বারবার আমরা ঘুরতে দেখি আর কি, তো সেরকমই কিছু ভালো খবর। 24 ঘন্টার মধ্যে কিন্তু আবার এরকম একটা নতুন স্থান আমরা বের করে ফেলেছি। আজকে আপনাদের সামনে আমি 4টি বিষয় নিয়ে হাজির হয়েছি। এই 4টি বিষয়ে অল্প অল্প করে কথা বলবো, কারণ 4টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টির ভিতরে প্রথম যেটা, আজকে আপনাদের সামনে আমি 4টি বিষয় নিয়ে হাজির হয়েছি। এই 4টি বিষয়ে অল্প অল্প করে কথা বলবো, কারণ 4টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টির ভিতরে প্রথম যেটা বলবো, ডাকসু নির্বাচনে জয়লাভ করার পরে ছাত্র শিবির নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই কাজটা যদি তারা সফলভাবে করতে পারে, তাহলে তাদের আর ডাকসু থেকে সরানোর মতো আমার মনে হয় কেউ নাই। 2 নম্বরে যেটা বলবো, ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মী জুবায়েদ হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যাকাণ্ড সম্পর্কে এবং ছাত্র দলের একজন নেতা, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে এজিএস প্রার্থী ছিল এশা, তাকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, এই বিষয়ে একটু কথা বলবো। আর 3 নাম্বার বলবো, নাহিদ ইসলাম জামাতের পিছে লাগতে গিয়ে এমন অবস্থা তার হয়েছে, তিনি এখন ফেসে যাচ্ছেন, এরকম একটা অবস্থা। আর 4র্থ নাম্বারে গিয়ে আজকে একটু জামাতের একটা বিষয়ে, জামাতকে একটু ধরা দরকার, একটু এই বিষয়টা বলা দরকার। জামাতের সমালোচনা করার সুযোগ বহুদিন পাই না, আজকে একটু পেয়েছি, এই বিষয়টা একটু বলবো। তো চলেন আমরা আল্লাহর নাম নিয়ে প্রথমটা থেকে শুরু করি। সাদিক কায়েম তিনি আজ একটি বক্তব্যে চমৎকার একটি কথা বলেছেন, যে তার এই বক্তব্যের পরে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীগুলো রয়েছে, আমাদের যে সমস্ত বোনেরা রয়েছে, এই বোনেরা নতুন করে ছাত্র শিবির সম্পর্কে ভাববে। তিনি আল্লাহ রসুলের একটা হাদিস উল্লেখ করে বলেছেন, যদি কারো একটা সন্তান থাকে, তিনি ওই সন্তানকে মানুষ করেন তার বংশের মুখ উজ্জ্বল করার জন্য। কিন্তু তাদের এটি মনে রাখা দরকার যে তার যদি একটি মেয়ে থাকে, তাহলে ওই মেয়ে যদি সঠিকভাবে লালন পালন করেন, তাহলে এক বংশের নয়, তিনি 2 বংশের মুখ উজ্জ্বল করেন। তার পিতার বাড়ির মুখ উজ্জ্বল করেন মানুষের মতো মানুষ হয়ে, আর তার শ্বশুর বাড়ি গিয়ে তিনি সুসন্তান জন্ম দিয়ে ওই বংশেরও মুখ উজ্জ্বল করেন। কোন নারীবাদী আজ পর্যন্ত এই কথা কোনোদিন বলেছে? তাদের মাথার ভিতর ঢুকবে এটা? কোনোদিন ঢুকবে না। এবং বাংলাদেশে অপরাপর যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা নারীদের সম্পর্কে এই ধরনের মন্তব্য তো দূরের কথা, এই ধরনের চিন্তা তো দূরের কথা, তারা নারীদের কোন ধরনের পণ্য মনে করে, সেটি আমি আসবো একটু পরেই, তখন বুঝতে পারবেন। তো এখানে সাদিক কায়েম আরেকটি কথা বলেছেন। আপনারা জানেন যে রিডিং রুম তৈরি করা হয়েছে, রিডিং রুমগুলোতে এসি লাগিয়ে দিয়েছে, মসজিদে এসি লাগানো হয়েছে। সর্বশেষ তারা চমৎকার একটি কথা বলেছেন যে এসিটা লাগানো শুরু হয়েছে বোনেদের হল থেকে, ছাত্রী হল থেকে। ভাবেন, কিন্তু পুরুষদের হল থেকে নয়। সাদিক কায়েম বলেছেন, আমি ভিডিওটা এখানে একটু দিয়ে দিব, তিনি বলেছেন যে এসি লাগানো বোনেদের হল থেকে শুরু হয়েছে, বোনেদের হলে সম্পূর্ণ করার পরে তারপর আমরা ভাইদের রিডিং রুমে শুরু করব, এবং এটি আমরা করব। ফরহাদ বলেছেন যে ডাকসুর ফান্ডে 1টা টাকা নাই, শূন্য ফান্ড। কোথা থেকে আসছে? শিবির তার নিজস্ব ফান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে ডোনেশন জোগাড় করে এই কাজগুলো করছে। সুতরাং এইটা বাস্তবায়ন হবার পরে কেন নারীরা ছাত্র শিবিরকে ভোট দিয়েছে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে, এবার একটু ভাবুন। এইটা সম্পূর্ণ হবার পরে আমার মনে হয় ডাকসু থেকে ছাত্র শিবিরকে সরাতে পারবে এরকম শক্তি জোর করে ছাড়া গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে কেউ ছাত্র শিবিরকে ওখান থেকে সরাতে পারবে এরকম ক্ষমতা কারোর আছে বলে আর মনে হচ্ছে না। কারণ মেয়েরা বুঝে ফেলেছে, ছাত্ররাও বুঝে ফেলেছে যে তারা হীরকখণ্ড চিনতে ভুল করেনি, তারা সঠিক নেতৃত্ব নির্বাচন করে তাদের নেতা নির্বাচন করেছে। 3য় নাম্বারে যেটি বলতে চেয়েছিলাম, নাহিদ ইসলাম তিনি গতকাল একটি পোস্ট দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। সেখানে তিনি বলেছেন যে জামাত ইসলাম যে পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছে, এটি তাদের রাজনৈতিক ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। তার এই বক্তব্যের পরে রাজনৈতিক ময়দানে চরম তোলপাড় শুরু হয়ে গেছে যে কালকের একটা দল, ওদেরকে তো আমরা ভালোবাসতাম, তাহলে এই ধরনের কথাবার্তা কেন সে বলা শুরু করলো? জামাত ইসলাম জুলাই সনদে স্বাক্ষর করেছে, এটি জামাত ইসলামের সবচেয়ে বড় অপরাধ হয়ে গেছে। আরে ভাই, জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, তুমি সেই বিএনপির পিছনে লেলিয়ে বেড়াচ্ছ, দৌড়ায় বেড়াচ্ছ, আর তুমি জামাতের পিছনে লাগলে কি জন্য? বুঝলাম না, এটি কি সাধারণ মানুষ বোঝে না? জামাতের পিছনে লাগার তার একমাত্র কারণ, সে বিএনপির সাথে ঘুটু করে ফেলেছিল যে জামাত যদি এই সনদে স্বাক্ষর না করে 2-3 দিন পরে
এনসিপি স্বাক্ষর করবে, স্বাক্ষর করার পরে তারা বিএনপি এবং এনসিপি মিলে জামাতকে একটা কিক দিয়ে সরাই দিবে। এই ছিল তাদের পরিকল্পনা। জামাত যখন তাদের এই চালটা ধরে ফেলেছে, স্বাক্ষর করেছে, স্বাক্ষর করার পরে এখন তার পিছনে লেগেছে। এখন নাহিদ ইসলাম এরকম বলা হচ্ছে, কেউ কেউ বলছে মাহফুজ এই পোস্ট লিখে দিছে, তো সে জামাতকে যখন এরকম একটা মন্তব্য করেছে, আজকে সারাদিন আপনারা লক্ষ্য করেছেন টক শোতে আমাদের জুনায়েদ সাকি ভাই, নূর ইসলাম নূর, তারপরে আবু হেনা রাজ্জাকি, মাসুদ কামাল, যারা মূলত নিয়মিত টক শোতে কথা বলে, এরা প্রত্যেকেই নাহিদ ইসলামকে সমালোচনা করেছে যে নাহিদ ইসলাম এটি তার দলগত হতাশা থেকে, তিনি তার দলের ভবিষ্যৎ দেখে, তার ব্যক্তিগত হতাশা থেকে এই কথাটি তিনি বলেছেন, এটি তার একেবারে শিশুসুলভ বোকামি, এখানে রাজনৈতিক কোনো প্রজ্ঞা নাই। এমনকি কেউ কেউ এটিও বলেছেন যে তিনি শাপলা প্রতীক যখন তারা পাচ্ছে না এবং যখন নির্বাচন কমিশনে দৌড়াদৌড়ি করেও তার নিবন্ধনের কুল কিনারা করতে পারছে না, তখন বিএনপিকে ম্যানেজ করে এই বক্তব্য সে দিয়েছে যে ওই শাপলা প্রতীক পাওয়ার জন্য। এ বিষয়ে আর আমাদের কিছু বলা নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামাত নিষিদ্ধ হওয়া উচিত, বুঝলেন? এই যে জামাত নিষিদ্ধ হওয়া উচিত আগে, কেন? এইটি তো ইন্ডিয়ানদের দাবি, কারণ এইটা হলে ইসলাম বিদ্বেষ চরণ যাবে। এই দাবিটাই তো আওয়ামী লীগের দাবি। 15 বছর ধরে তো এইটার ব্যবসা করে গেছে তারা। চেতনার ব্যবসা না, চেতনা বিরোধী। চেতনা বিরোধী মানে জামাত ইসলাম। তো জামাত ইসলামের নামে আপনারা কোর্ট বসেছিলেন না, ফাঁসি দিয়েছিলেন না, ফাঁসির নাটক করেন নাই? জামাত ইসলাম তো খুবই এত খারাপ, জামাত ইসলামকে কোপালে এই জন্য সবচেয়ে খুশি হবে হিন্দুত্ববাদীরা। তো এখন আপনিও সেই দলে বেড়ে গেলেন। এই ভাঙা হাট যখন ভেঙে গেছে, তখন আপনি বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামাত ইসলাম নিষিদ্ধ হওয়া উচিত। একটা যুক্তি দিচ্ছেন, বাড়ি মজার যুক্তি। বলছে জুলাই আগস্ট আন্দোলনে বড় যে 2000 লোক মরছে, 2000 লোক মরার জন্য যদি আওয়ামী লীগ সিদ্ধ হইতে পারে, তাহলে স্বাধীনতা যুদ্ধে 30 লাখ মোট চাই। যে দেখেন শেখ মুজিবুর বয়ান গুঠাই নিয়ে আসছে, ওটা যে বিএনপি করে হুশ নাই। শেখ মুজিবের বয়ান উঠে এনে সে বলতেছে যে এটা 30 লাখ মরছে। 30 লাখ আর কোথায় 2000? না, 2000-এ যদি আওয়ামী লীগ সিদ্ধ হয় তাহলে 30 লাখে তো জামাত ইসলাম সিদ্ধ হবে। মজা না? হেভি মজার আর্গুমেন্ট দিয়েছে কিন্তু। আচ্ছা, এরপরে আসে দেখেন, তাহলে 30 লাখের শহীদের রক্ত স্বীকার করে 24-এর গণউত্থান বিপ্লব বলে আরো আসতেছে। দেখেন 5ই আগস্টকে এই জন্য যারা দ্বিতীয় স্বাধীনতা বলতেছে, নতুন সংবিধানের কথা বলতেছে, তারা তার অন্তরে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে। ইন্ডিয়ানরা হেভি হাত ফেলে দিবে, হেভি হাত ফেলে দিবে, খুশিতে চুমা দিবে আপনাকে। হ্যাঁ ঠিক, আমরা যেতে চাইছিলাম, আমরা ইন্ডিয়ানরা বাংলাদেশের স্বাধীনতা করে দিয়েছিলাম। আর সেটাকে আপনারা অস্বীকার করতে আসতেছেন। হ্যাঁ, আপনারা জামাতি হেভি চলছে না? হেভি আর্গুমেন্ট হয়েছে কিন্তু যে জিনিসটা নাই সেটা হলো এই বক্তব্য ব্যাখ্যা কি জিয়া রহমানের ব্যাখ্যা? এটা কি বিএনপির ব্যাখ্যা? বিএনপির জন্মকালীন যেসব ব্যাখ্যা ছিল এইগুলো কি তার সাথে সম্পর্কিত, এই সঙ্গে রিলেটেড? কি মনে হয় আপনার হয়েছে? এবার এখন আপনি কি বিএনপি আছেন? বরকতুল্লাহ বলু, এই জন্য বললাম আপনার তো নয়া হাসিনা হয়ে গেছে। আপনারা ভাবছেন আওয়ামী লীগের জামাটা পরে নিলে চুম্মা দিয়ে ইন্ডিয়া আপনাকে ক্ষমতা বসে দেবে। আপনারা যে কি করতেছেন? আপনার এলাকায় কি জামাতের ক্যান্ডিডেটের শক্তিশালী? এই জন্য আপনি 71-এর কাহিনী নিয়ে এসে জামাতকে কোপানোর চেষ্টা করতেছেন, আওয়ামী লীগ গড়ানোর চেষ্টা করতেছেন। হ্যাঁ, নাকি ভাবতেছেন খুশি হয়ে আপনাকে ক্ষমতা বসে দিয়ে? আমাদের কোনো জ্ঞান বুদ্ধি কখনো হবে না? কি বলবো আপনাকে, আমি ভেবে পাই না। লাস্টে একটা কথা বলছেন, পিআর পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের উদ্দেশ্যে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন। আচ্ছা, মানুষ যদি উল্টা বলে এই যে এখন নির্বাচনের কথা বলে তো আপনি আসলে ইলেকশন পিছিয়েছেন, আপনিও তো একই অভিযোগে অভিযুক্ত, তাই কি হবে? এখানে মতামত প্রকাশের সময় এক একটা দল তার মতামত প্রকাশ করছে, তো প্রত্যেকটা মতামতকেই তো এভাবে বলা যায় যে আপনি ইলেকশন বন্ধ করতে চাইছেন। এই যে আপনি এটা মানেন না, ওটা মানেন, নোট অফ ডিসেন্ট দিবেন, গণভোট করা যাবে না, এই যে পিছিয়েছেন, আপনি কি ইলেকশন পিছানোর দায় আপনার বিরুদ্ধে না? আপনার বিরুদ্ধে আঙুল তোলা যাবে না? আপনি যেন তেনভাবে একটা ইলেকশন করতে চাইতেছেন, এটাও কি ইলেকশন করার সৎ বুদ্ধি? এগুলো কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? দুনিয়ার সবাই হলো চোর আর আপনি হলেন সব। হ্যাঁ, সব ফালাইতে দোষ হলো জামাতিদের। আর বাবা, তাও জামাতিদের বিরুদ্ধে বলার অনেক পথ আছে, অনেক দোষ ত্রুটি তাদের আছে। আপনি 71 বারে তুলে নিয়ে আসেন কেন? ইন্ডিয়া খুশি হবে? নিশ্চিত থাকতে পারেন ইন্ডিয়ার কোনো মুরতি থাকবে না বাংলাদেশে। এটা খোঁজ করে বুঝে কথা বলবেন এখন থেকে। আর এরকম যদি আর বেশি দিন চালান, এই বিএনপি দলটাই নাই হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। ভাব বুঝে কথা বলেন, পুরান স্লোগান পুরান বয়ান দিয়ে আপনি নতুন করে কিচ্ছু অর্জন করতে পারবেন না। সম্প্রতি ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অংশ নিতে আমেরিকা গিয়েছিলেন। তো সেখানে গিয়ে ডক্টর ইউনূস কয়েকটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ের ফলো আপ হিসাবেই সেই হিউম্যান রাইটস গ্রুপগুলো ডক্টর ইউনূসের কাছে একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিগুলো তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছেন। এবং যেই হিউম্যান রাইটস অর্গানাইজেশন
ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন, তার ভিতরে একটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, এবং এই হিউম্যান রাইটস ওয়াচ ছাড়াও আরও আছেন সিভিকাস। এই সিভিকাস হচ্ছে সিভিক ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন। এটা লিখেছে যে এটার উদ্দেশ্য হচ্ছে টু স্ট্রেন্থ সিটিজেন অ্যাকশন অ্যান্ড সিভিল সোসাইটি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এই সিভিকাস আছে, তারপরে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, টেক গ্লোবাল ইনস্টিটিউট। তো এরা সবাই কিন্তু মোটামুটি একটি ভালো এবং প্রসিদ্ধ অর্গানাইজেশন। তারা ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে তারা লিখেছেন যে আওয়ামী লীগের উপর নির্যাতন বন্ধ করতে হবে এবং আওয়ামী লীগের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। এখানে কিন্তু আবার হাসিনার যে গণহত্যার বিচার, এটা প্রশংসা করা হয়েছে এবং আরো অনেক বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যেটা আমি যদি একটু আপনাদেরকে পুরো চিঠি পড়ে শোনাই, একটু ধৈর্য ধরে যদি শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে চিঠির উপর লেখা আছে 19 অক্টোবর 2025, মাননীয় অধ্যাপক মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, ঢাকা, বাংলাদেশ। মানে এটা হচ্ছে প্রাপক। এবং সাবজেক্ট 2025 সালের জাতিসংঘ সাধারণ পরিষদের সময় মানবাধিকার সিএসও সভা সম্পর্কে ফলো আপ। প্রিয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, জাতিসংঘের সাধারণ পরিষদের সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির সঙ্গে সাক্ষাতের জন্য আমরা আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অবসানের 1 বছরের বেশি সময় পরে অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা পুনরুদ্ধার, আইনি সংস্কার শুরু এবং বলপূর্বক গুম এবং অন্যান্য অপব্যবহারের তদন্তের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। 2026 সালের নির্বাচনের আগে সংকীর্ণ সময়ে আমরা আপনাকে মানবাধিকার সুরক্ষা, সম্প্রসারণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য এবং ভবিষ্যতে পশ্চাৎপসরণ রোধ করার জন্য প্রয়োজনীয় শক্তিশালী প্রতিষ্ঠান নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে নিরাপত্তা খাত মূলত অসংস্কৃত রয়ে গিয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা জবাবদিহিতা এবং সংস্কার প্রচেষ্টায় সম্পূর্ণ সহযোগিতা করেনি। দেখুন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা জবাবদিহিতা এবং সংস্কার প্রচেষ্টায় সম্পূর্ণ সহযোগিতা করেনি। হাসিনা সরকারের অধীনে গুরুতর নির্যাতনের জন্য বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আরো পদক্ষেপ নিতে হবে। মানে হাসিনার আমলে যেই গুমখুন হয়েছে, নির্যাতন হয়েছে, এগুলো বিচারের জন্য ইউনূসকে আরো কঠিন পদক্ষেপ নিতে হবে। তবে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবে মামলা সহ চলমান নির্বিচার গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ করা উচিত। আবার পড়ি, আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবে মামলা সহ চলমান নির্বিচারে গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এরপর রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক কিছু লিখছে। তারপরে আরো লিখেছে যে বাংলাদেশে বসবাসকারী সকলের অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনাকে আমরা নিচের পদক্ষেপগুলো দ্রুত অনুসরণ করার জন্য অনুরোধ করতেছি। আবার বই, বাংলাদেশে বসবাসকারী সকলের অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনাকে আমরা নিচের পদক্ষেপগুলো দ্রুত অনুসরণ করার জন্য অনুরোধ করতেছি। পদক্ষেপগুলো কি? যেমন জুলাই বিপ্লবের সময় এবং গত 15 বছরে হাসিনার সময় জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতন সহ গুরুতর নির্যাতনের জন্য অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করুন, মানে তাদের বিচার করুন। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি মানবতা বিরোধী অপরাধ হিসাবে জোরপূর্বক গুম এবং নির্যাতনের জন্য বর্তমান এবং সাবেক সামরিক কর্মকর্তাদের, র্যাব এবং ডিজিএফআই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সেনাবাহিনীর এই জবাবদিহিতা, অভিযুক্ত সামরিক বাহিনীর এই সদস্যদের বিচারের জন্য সেনাবাহিনীর উচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করা, আদালতকে পূর্ণ সহযোগিতা করা। খেয়াল করবেন এই বড় বড় মানবাধিকার সংস্থাগুলো কিন্তু এই অপরাধের বিচার চায় যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে, যার মধ্যে সামরিক সদস্যদের উপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি বেসামরিক আদালতের ইখতিয়ারকে সম্মান করা অন্তর্ভুক্ত। মানে হচ্ছে যে এই সামরিক সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্মান করতে হবে। আমি ওই ইংলিশ থেকে বাংলা ওই যে গুগল ট্রান্সলেট ব্যবহার করছি, এই জন্য অনেক অর্থগুলো আসলে একটু অন্যরকম হয়ে গিয়েছে, বাট আমি তাহলে আমি বুঝিয়ে বলবো যদিও অন্যরকম হয়ে যায় বা একটু বুঝতে অসুবিধা হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি যে আইসিটির কাছে আইসিটির আইনি কাঠামো, সম্পদ এবং স্বাধীনতা রয়েছে, যাতে তারা সকল অভিযুক্ত অপরাধের জন্য আন্তর্জাতিক মান মেনে ন্যায্য বিচার পরিচালনা করতে পারে। সে সামরিক অথবা বেসামরিক যেই হোক না কেন, তাদের প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক সম্পৃক্ততা নির্বিশেষে, মানে সে আওয়ামী লীগ হোক বা সে অন্য কোনো দল হোক বা সে সামরিক বাহিনী হোক অসামরিক বাহিনী হোক, সমান বিচার করতে হবে, সমান আদালতে, সমান কারাগারে, কাউকে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া যাবে না। এটা অবশ্যই আমাদের যে সামরিক বাহিনীর কর্মকর্তা তারা যে সাবজেল করেছে ক্যান্টনমেন্টের ভিতরে, তাদের জন্য একটা বড় আঘাত। এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ ঘোষণা করা, যার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইখতিয়ারভুক্ত মামলাগুলো অন্তর্ভুক্ত, যে যত অপরাধী করবে কেন কাউকে আপনারা মৃত্যুদণ্ড দিতে পারবেন না। নিরাপত্তা খাতের সংস্কার বাস্তবায়ন করুন, যার মধ্যে রয়েছে র্যাব ভেঙে দেওয়া, ডিজিএফআই ক্ষমতা সীমিত করে দেওয়া, ডিজিএফআই কে নিরপেক্ষ নিরাপত্তা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং এই র্যাবের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড
এবং দায় মুক্তির মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে সংস্কারের অনেক বাইরে ফেলে দিয়েছে। তাই তাকে বাতিল করাই শ্রেয়। এবং সেনাবাহিনীর কোনো অফিসারকে কোনো বেসামরিক আইন প্রয়োগকারী সংস্থায় অন্তর্ভুক্ত করা উচিত নয়। যেমন সেনাবাহিনী থেকে বিজিবিতে যায়, সেনাবাহিনী থেকে র্যাবে যায়, সেনাবাহিনী থেকে ডিজে হইতে যায়, সেনাবাহিনী থেকে এনটিএমসিতে যায়, মানে সেনাবাহিনীর সদস্যদেরকে অন্য কোনো বেসামরিক আইন প্রয়োগকারী সংস্থায় নেওয়া উচিত না। এবং ডিজিএফআই এর বলপূর্বক গুম এবং অন্যান্য গুরুতর অপরাধের ঘটনা এই বিষয়টিকে তুলে ধরে যে এর ভূমিকা এবং কর্তৃত্বকে সামরিক গোয়েন্দা সংস্থার সাথে কঠোরভাবে সীমাবদ্ধ করা উচিত, যার কার্যকরী সীমা এবং একটি স্পষ্ট আইনি আদেশও রয়েছে। যে এবং এই যে এদের গোয়েন্দা সংস্থা আছে, এদের ভূমিকাকে সীমিত করা উচিত, যাতে এরা ক্ষমতার অপব্যবহার করতে না পারে। এই সমস্ত অনেক কথা বলা হয়েছে যে মানে গুম খুনের যে বিচারগুলো এগুলো যে করতে হবে এবং তদন্ত ভালো করে করতে হবে, সন্ত্রাস বিরোধী আইন। এবং দেখুন, সন্ত্রাস বিরোধী আইন নিয়ে কিন্তু কথা বলেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, অফিসিয়াল গোপনীয়তা আইন এবং দ্বন্দ্ববিধির অধীনে ফৌজদারি মানহানি সহ মত প্রকাশ স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার সীমিত করার জন্য ব্যবহৃত অপমানজনক আইনগুলো বাতিল এবং সংশোধন করুন। তারপরে সংবাদপত্র স্বাধীনতা নিশ্চিত করুন, সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার এবং আটক থেকে রক্ষা করুন। বিশেষ করে যেখানে অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই, সেখানে আপনি তাদেরকে গ্রেপ্তার করতে পারেন না। সাংবাদিকদের রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় উভয় পক্ষের হয়রানি এবং সহিংসতা হতে রক্ষা করুন। এবং লিখেছে নির্বিচারে গ্রেপ্তার এবং আটক প্রতিরোধ করুন। এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বা মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার লঙ্ঘনকারী সকল মামলা খারিজ এবং প্রত্যাহার করে দিন। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত 2024 সালের আগস্টের আগে এবং পরে দায়ের করা সবগুলো মামলা পর্যালোচনা করা এবং কোনো প্রমাণ না পেলে খারিজ করা এবং রাজনৈতিক সম্পৃক্ততা নির্বিশেষে যে দলীয় হোক না কেন মামলাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সেই মামলাগুলো খারিজ করে দেওয়া, যদি কোনো সামান্যতম প্রমাণ না পাওয়া যায়। আওয়ামী লীগের সদস্য এবং সমর্থকদের অন্তর্ভুক্ত যাদের বিরুদ্ধে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে বা আটক করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যকলাপের উপর ব্যাপক নিষেধাজ্ঞার অবসান আপনি করুন। মানে দেখুন, এটা ইম্পর্টেন্ট, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যকলাপের উপর ব্যাপক নিষেধাজ্ঞার অবসান ঘটান। এবং আপনি যে আওয়ামী লীগ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন, সেটা তাদের সংগঠন, সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতাকে অত্যাধিকভাবে সীমিত করে এবং আওয়ামী লীগের সদস্য এবং শান্তিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত বলে মনে করা সমর্থকদের গ্রেপ্তার করতে ব্যবহৃত হয়েছে। মানে যারা আওয়ামী লীগের সদস্য কিন্তু শান্তিপূর্ণ অপরাধ করে নাই, তাদেরকেও আপনারা গ্রেপ্তার করতেছেন। জাতিসংঘ 2025 সালের ফেব্রুয়ারির তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ করেছিল যে যেখানে প্রমাণ পাওয়া গিয়েছে শীর্ষস্থানীয় আওয়ামী নেতারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন, তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা, যা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনকে ক্ষতিগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের একটি বৃহৎ অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। ইত্যাদি আরো অনেক বড় আছে, অনেক এনজিও সংস্কার এগুলো, রাখাইন রাজ্য ইত্যাদি। কয়েকটি মানবাধিকার সংস্থা তারা স্পষ্ট যে অভিযোগ রয়েছে সেটা হচ্ছে যে অবাধে সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। জাতিসংঘর যে রিপোর্ট আছে সেই রিপোর্টে বলা হয়েছে যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যে নেতারা আছেন তারা অবশ্যই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, কোনো সন্দেহ নাই। কিন্তু অনেক নেতা আছে আওয়ামী লীগের যাদেরকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো প্রমাণ নাই। তাদেরকে মুক্তি দিতে হবে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। তা না হলে তাদের সমর্থকদের ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এগুলোর ব্যাহত হবে। তো এই সুপারিশটা করেছে এবং আরো বলেছে যে সেনাবাহিনীর যেই অভিযুক্ত সদস্যরা, তাদের বিচার হবে সাধারণ সিভিলিয়ানদের মতোই। ওই যে সেনাবাহিনী ওই যে ক্যান্টনমেন্টের ভিতরটা সাব জেল করেছে, সেখানে তাদেরকে রাখবে, এরকম ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া যাবে না। সে সেনাবাহিনী হোক বা সে সাধারণ মানুষ হোক, অপরাধী তাদেরকে সাধারণ বিচার করতে